প্রাণী সম্পদ বা লাইভস্টক বাংলাদেশের অন্যতম গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, যা 2021-22 অর্থ বছরে দেশের জিডিপিতে প্রায় 2% এবং এগ্রিকালচার সেক্টরে 16% বেশি কন্ট্রিবিউট করেছে। সরকারি সহায়তা, উন্নত চিকিৎসা সেবা, উৎপাদন বৃদ্ধিতে কৃত্রিম প্রজনন ব্যবস্থা, ফার্মগুলোতে অটোমেশন ও টেকনোলজির ব্যবহার এবং ইনভেস্টমেন্টের পরিমাণ বৃদ্ধির কারণে প্রাণী সম্পদের পরিমাণ প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এবং সেক্টরটির গ্রোথ ত্বরান্বিত হচ্ছে। 2021-22 অর্থ বছরে বাংলাদেশের প্রাণী সম্পদের মোট পরিমাণ 43 কোটি ছাড়িয়ে গিয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার পাশাপাশি দেশের মানুষের পার ক্যাপিটা 830 গ্রাম বিফ কনজাম্পশনের ডিমান্ড পূরণ করা সম্ভব হচ্ছে। আমাদের আজকের ভিডিওতে বাংলাদেশের প্রাণী সম্পদ ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনাগুলো সম্পর্কে আপনাদের জানাবো। বর্তমান টেকনোলজি ড্রিভেন বিজনেস ওয়ার্ল্ডে যে কোনো বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও সেলস বৃদ্ধি করার জন্য প্রয়োজন ইফেক্টিভ ব্র্যান্ডিং এবং অ্যাক্টিভ অনলাইন প্রেজেন্স। আর ঠিক এই কাজের জন্য প্রয়োজন একটি ডেডিকেটেড টিম। ম্যাভিক ডিজিটালের এক্সপেরিয়েন্সড মার্কেটিং টিম ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন mavic.digital ওয়েবসাইটে অথবা ইমেল করুন mailnow@mavic.digital। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি, বেকার সমস্যার সমাধান ও আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে প্রাণী সম্পদ সেক্টরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসের একটি তথ্যসূত্রে 2021-22 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে প্রাণী সম্পদ সেক্টরটির কন্ট্রিবিউশন বিগত 5 বছরে গড়ে 5.39% হারে বৃদ্ধি পেয়েছে। যদিও দেশের জিডিপিতে প্রাণী সম্পদ সেক্টরের কন্ট্রিবিউশন সামান্যই, তবে দেশের দৈনিক প্রাণীজ প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণে এই সেক্টরটির বিশেষ অবদান রয়েছে। বর্তমানে বাংলাদেশে একজন ব্যক্তি দৈনিক 120 গ্রাম মাংস কনজিউম করছে, যার যোগান দিচ্ছে দেশের লাইভস্টক সেক্টরটি। এমনকি দেশের প্রায় 20% জনগণ প্রত্যক্ষ এবং 50% জনগণ পরোক্ষভাবে এই সেক্টরটির উপর নির্ভরশীল। বাংলাদেশের মোট প্রাণী সম্পদকে রুমিন্যান্ট এবং পোল্ট্রি এই দুটি স্পেসিসে ভাগ করা হয়। রুমিন্যান্টের অধীনে গরু, মহিষ, ভেড়া ও ছাগল এবং পোল্ট্রির অধীনে রয়েছে হাঁস ও মুরগি। বাংলাদেশে লাল চট্টগ্রাম, গয়াল ও পাবনার দেশি জাতের গরুর পাশাপাশি হরিয়ানা, সিন্ধি, শাহিয়াল, জার্সি ও হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বিদেশি গরুগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া শঙ্কর জাতের বস ইন্ডিকাস বা বস টরাস গরু, নদী ও বাদা জাতের মহিষ, ব্ল্যাক বেঙ্গল, যমুনাপাড়ি ও এদের উভয়ের শঙ্কর জাতের ছাগল এবং দেশি ভেড়াও উৎপাদিত হচ্ছে। এছাড়া বাংলাদেশে ব্রয়লার, লেয়ার, সোনালী এবং দেশি এই 4টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির মুরগি পাওয়া যায়। লাইট ক্যাসেলের একটি তথ্যসূত্রে বাংলাদেশে 58% বেশি ব্রয়লার প্রজাতির মুরগি রয়েছে। এছাড়া দেশি জাতের সিলেটি মাটিহাঁস, নাগেশ্বরী, মস্কোভি, রাজহাঁস ছাড়াও বিদেশি জাতের খাকি ক্যাম্বেল, ভারতীয় রানার, জিন্ডিং, চেরি ভ্যালি এবং বিভিন্ন প্রজাতির শঙ্কর জাতের হাঁসও পাওয়া যায়। 2021-22 অর্থ বছরে বাংলাদেশের টোটাল লাইভস্টক পপুলেশনের পরিমাণ ছিল 43 কোটির বেশি, যেখানে গরু, মহিষ, ভেড়া ও ছাগলের মতো গবাদি পশুর পরিমাণ ছিল 5,67,00,000 এবং পোল্ট্রির পরিমাণ ছিল 37,56,00,000। সরকারের বিভিন্ন পৃষ্ঠপোষকতায় বিগত এক দশকে প্রাণী সম্পদ সেক্টরে কাজ করা প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি নতুন প্রতিষ্ঠান এই সেক্টরে ইনভেস্ট করেছে। এছাড়া সরকারি পৃষ্ঠপোষকতায় সারা দেশেই অনেক ছোট ও মাঝারি খামারিও এই সেক্টরে যুক্ত হয়েছে, যার কারণে দেশে বেড়েছে প্রাণী সম্পদের পরিমাণও। বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি তথ্যসূত্রে বাংলাদেশ গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ বিগত এক দশক ধরে প্রতি বছরই দেশে মাংস, দুধ ও ডিম উৎপাদনের পরিমাণ ক্রমাগতই বৃদ্ধি পেয়েছে। 2021-22 অর্থ বছরে বাংলাদেশে প্রায় 131 লক্ষ মেট্রিক টন দুধ, প্রায় 93 লক্ষ মেট্রিক টন মাংস এবং 2,335 কোটির বেশি ডিম উৎপাদিত হয়েছে। এছাড়া বিগত 4 বছর অর্থাৎ 2017-18 অর্থ বছর থেকে 2020-21 অর্থ বছর পর্যন্ত দেশে উৎপাদিত গবাদি পশু দ্বারাই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। যদিও বাংলাদেশের বেশিরভাগ বড় অ্যাগ্রো প্রতিষ্ঠান এবং ছোট ও মাঝারি পর্যায়ের ফার্মগুলো ঈদ উল আজহা কেন্দ্র করেই গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মতো গবাদি পশু পালন করে থাকে, যার কারণে বছরের বাকি সময়ে দেশের মানুষের মাংসের চাহিদা পূরণের জন্য ইম্পোর্টের উপর নির্ভর করতে হয়। বিশ্বের অনেক দেশে ব্র্যান্ডেড ডিম দুধের পাশাপাশি প্রসেসড মিটের ব্র্যান্ড থাকলেও বাংলাদেশে প্রসেসড মিটের জন্য এখনও কোনো ব্র্যান্ড নেই। যদিও গত কয়েক বছর ধরে বেশ কিছু বড় অ্যাগ্রো প্রতিষ্ঠান যেমন কাজী ফার্ম, প্যারাগন, পূর্ণাভা, ওমেগার মতো বেশ কিছু ব্র্যান্ড বাজারে ব্র্যান্ডেড ডিম নিয়ে এসেছে। এছাড়া বেঙ্গল মিট, প্রোটিন মার্কেট, রয়্যাল মিট, স্বপ্ন, আগোরা, ইউনিমার্টের মতো প্রতিষ্ঠানগুলো প্রসেসড পোল্ট্রি ও মিট তাদের স্টোর এবং অনলাইনে বিক্রি করছে। অন্যদিকে গোল্ডেন হারভেস্ট, সিপি, কাজী ফার্মসের মতো অ্যাগ্রো প্রতিষ্ঠানগুলো মাংসগুলোকে বিভিন্ন ধরনের রেডি টু ইট ও রেডি টু কুক আইটেম হিসেবে বিক্রি করছে।
দেশের বড় বড় পোল্ট্রি ফার্মগুলোতে গত দশকের শুরু থেকেই হ্যাচিং মেশিন, চিকেন ব্রুডারের মতো মেশিনের ব্যবহার হয়ে আসছে। তবে বর্তমান সময়ে এসব প্রতিষ্ঠানগুলো অটোমেটেড ক্লিনিং রোবটস, এগ কালেক্টিং রোবটস, টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, ওয়াটার অ্যান্ড ফিড কন্ট্রোল মেশিন, রিসাইক্লিং ডিভাইসের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এছাড়া বর্তমানে নাহার অ্যাগ্রো, ইয়ন গ্রুপের মতো বড় আকারে বেশ কয়েকটি ক্যাটেল এবং ডেইরি ফার্ম, গরু, মহিষ থেকে শুরু করে অন্যান্য গবাদি পশুর শরীরের টেম্পারেচার থেকে শুরু করে খাবার দাবার, ম্যাটারনিটি ও রোগবালাইয়ের মতো বিষয়গুলোর দিকে নজর দিতে আইওটি বেসড এআই ইন্টিগ্রেটেড ডিভাইস ব্যবহার করছে। এতে করে এ সকল গবাদি পশুর সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি গবাদি পশুর মাতৃত্বকালীন মৃত্যুহার অনেকাংশেই কমানো সম্ভব হয়েছে। এছাড়াও ফার্মগুলোতে অটোমেটেড মিল্কিং, ফিডিং ও ক্লিনিং সিস্টেম এবং টেম্পারেচার কন্ট্রোলের জন্য টেকনোলজির ব্যবহার বাড়ছে, যার কারণে অনাকাঙ্ক্ষিত মৃত্যুহার কমানোর পাশাপাশি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে, যা ফার্মগুলোর প্রোডাকশন কস্টও কমিয়ে আনতে সাহায্য করছে। বর্তমান সময়ে বাংলাদেশের শিক্ষিত বেকার যুবকরা চাকরি খোঁজার পেছনে সময় ব্যয় না করে নিজ উদ্যোগে হাঁস, মুরগি ও গবাদি পশু পালনে আগ্রহী হচ্ছে। প্রথম আলোর একটি তথ্যসূত্রে ঢাকা ও এর আশেপাশের এলাকায় প্রায় ৫,০০০টি গবাদি পশুর মডার্ন খামার রয়েছে, যেগুলো ইয়ং এন্টারপ্রেনারদের দ্বারা পরিচালিত। এছাড়া ফ্রন্টিয়ার সিনের একটি তথ্যসূত্রে প্রায় ৯৩% লেয়ার মুরগির খামারি এবং ৭৮%-এর বেশি ব্রয়লার মুরগির খামারিদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে। শিক্ষিত খামারিরা তাদের খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সঠিক নিয়মে খামার পরিচালনা, সঠিকভাবে ফিড প্রদান এবং প্রয়োজনীয় ওষুধের যোগান দিতে পারছে। ফলশ্রুতিতে তারাও যেমন বেশ লাভবান হচ্ছে, তেমনি অধিক পরিমাণে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং লাইভস্টক সেক্টরটি প্রতিনিয়তই গ্রো করছে। বাংলাদেশের জনসাধারণের অ্যাফোর্ডেবিলিটি বৃদ্ধির সাথে সাথে প্রোটিনযুক্ত খাবারের প্রতিও সচেতনতা সৃষ্টি হয়েছে। আগে একটা সময় দামের কারণে মানুষ গরু কিংবা খাসির মাংস খুব বেশি অ্যাফোর্ড করতে পারত না, ফলে এই সকল প্রোটিন ফুডের চাইতে তুলনামূলক কম মূল্যে পোল্ট্রির মাংস বেশি কনজিউম করত। কিন্তু বর্তমানে আগের তুলনায় মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির কারণে অ্যাফোর্ডেবিলিটিও বেড়েছে, যার কারণে পোল্ট্রির পাশাপাশি বিফ ও মাটনের মতো মাংসের কনজাম্পশন ও চাহিদাও বেড়েছে। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সার্ভে ২০২০-এর তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশের রেস্টুরেন্টের এবং ফুড চেইনের পরিমাণ বিগত এক দশকে ৫৯% বেড়ে ৪,৩৬,০০০-এ পৌঁছায়। বাংলাদেশের এই গ্রোয়িং হোটেল ও রেস্টুরেন্টগুলোতে কাস্টমারদের চাহিদা পূরণের জন্য দৈনিক প্রচুর পরিমাণে চিকেন মিট, বিফ ও মাটনের প্রয়োজন পড়ে, যার ফলে প্রতিনিয়ত হোটেল ও রেস্টুরেন্ট বৃদ্ধি এবং সেগুলোতে প্রচুর পরিমাণে পোল্ট্রি ও মিটের ব্যবহার হয় দেশের সম্পূর্ণ লাইভস্টক সেক্টরটির গ্রোথে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বাংলাদেশের লাইভস্টক সেক্টরে প্রতি বছরই ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ছে। বিপিআইসিসির একটি তথ্যসূত্রে ৮০-র দশকেও পোল্ট্রিতে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ১৫০০ কোটি টাকা, যা বর্তমানে ৩৫,০০০ কোটি টাকায় পৌঁছেছে। ধারণা করা হচ্ছে এই বিনিয়োগের পরিমাণ আগামী ১০ বছরে দ্বিগুণ হবে। এছাড়া পুরো লাইভস্টক সেক্টরটির র্যাপিড গ্রোথ ও বিজনেস অপরচুনিটি লক্ষ্য করে দেশের বড় বড় বিজনেস কংগ্লোমারেটগুলো বর্তমানে এই সেক্টরে ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছে। ২০১৮ সালে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের সাথে $৫০০ মিলিয়ন একটি ফাইন্যান্সিং এগ্রিমেন্ট সাইন করে, যা দেশের লাইভস্টক ও ডেইরি প্রোডাকশনের ডেভেলপমেন্টের পাশাপাশি ২০ লক্ষ কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও বেটার মার্কেট অ্যাক্সেস করতে সহায়তা করছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ক্যাম্পেইন এই লাইভস্টক সেক্টরটিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০০৯ সালে চালু হওয়া আমার বাড়ি আমার খামার প্রকল্পটির মাধ্যমে ২০১৯ সাল পর্যন্ত ১৩ লক্ষেরও বেশি পরিবারে পারিবারিক খামার গড়ে তোলা হয়েছে। এছাড়া একই সময় সরকারের পক্ষ থেকে কৃষি ও পশুপালন বিষয়ক নানা ধরনের ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়, যা দেশের এই সেক্টরে প্রপার স্কিলড লেবার ফোর্স তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য গবাদি পশুর জাত উন্নয়ন, দুধ ও দুগ্ধজাত পণ্যের মার্কেট আরও স্ট্রং করা, দুগ্ধজাতীয় পণ্যের মান নিয়ন্ত্রণ ও সহজলভ্যতা নিশ্চিত করার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। এর পাশাপাশি দেশের ডেইরি শিল্পের উন্নয়নের জন্য লাইভস্টক ও ডেইরি প্রোডাকশন ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, মার্কেট লিঙ্কেজ, ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, পশু বীমা চালুকরণ এবং দুধ ও দুগ্ধজাত খাদ্যের ভোক্তা সৃষ্টির কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া মহিষ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অধিক দুধ উৎপাদনশীল মহিষের কৃত্রিম প্রজনন বৃদ্ধির কাজও ইতোমধ্যে দেশব্যাপী চলমান রয়েছে। দেশীয় গবাদি পশুর জাত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে সমগ্র দেশে কৃত্রিম প্রজনন ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, যার প্রেক্ষিতে প্রাণী সম্পদ অধিদপ্তর দেশজুড়ে মোট ৪,৪৬৪টির বেশি কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করেছে। গবাদি পশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রথম প্রুভেন বুল ইন্ট্রোডিউস করা হয়েছে, যার পরিমাণ বর্তমানে ৯টি। এছাড়া গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ৫০টি ক্যান্ডিডেট বুলও উৎপাদন করা হয়েছে। দেশি গাভীজাত উন্নয়নের লক্ষ্যে কৃত্রিম প্রজননকৃত গাভী থেকে ২০২০-২১ অর্থ বছরে ১৬,৪৪,০০০ শঙ্করজাতের বাছুর উৎপাদিত হয়েছে। আর এ সকল প্রাণীর রোগবালাই প্রতিরোধে সরকারের পক্ষ থেকেই চিকিৎসা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ফলে দেশের প্রাণী স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে বাংলাদেশের লাইভস্টক সেক্টরের গ্রোথ বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয়।
2007, 2009, 2011 এবং 2017 সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণে দেশের অনেক মুরগি আক্রান্ত হয়। ফলে দেশের পোল্ট্রি কনজাম্পশনে ফল করে এবং শুধুমাত্র পোল্ট্রি সেক্টরটি 5,500 কোটি টাকার ক্ষতির শিকার হয়। আবার অন্যান্য গবাদি পশুগুলোর খুরা, জলাতঙ্ক, পিপিআর, রক্ত আমাশয়, কৃমি, দুগ্ধজ্বর, বাদলা, ওলান ফোলার মতো নানান ধরনের রোগবালাই প্রায় সারা বছরই লেগে থাকে। এছাড়া বাংলাদেশে এখনও মাত্র একটি টেস্টিং ল্যাব রয়েছে, যা দেশের এত বড় একটি ইন্ডাস্ট্রির চাহিদা পূরণের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গবাদি পশু ও পোল্ট্রির ফিডের কাঁচামাল হিসেবে ব্যবহৃত গম, সয়াবিন, ভুট্টা, পাম তেল এবং চালের তুষ বাংলাদেশের মৌসুমী ফসল হওয়ায় বেশিরভাগ সময়ে এগুলো ভারত, চায়না, রাশিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে আমদানি করতে হয়। এছাড়া গবাদি পশু ও পোল্ট্রির রোগ সংক্রমণের সম্ভাবনা এই সেক্টরে সবসময় থাকলেও এর বেশিরভাগ ভ্যাকসিনই আমদানি নির্ভর। এদিকে বাংলাদেশ প্রাণী সম্পদ নিয়ে গবেষণা ও সমস্যা নিরসনে নিয়োজিত বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এখনও খুবই স্বল্প পরিমাণের ভ্যাকসিন লোকালি প্রডিউস করতে পারছে। আমদানির উপর এত বেশি নির্ভরতার ফলে নিয়মিত ফিড উৎপাদন এবং রোগবালাই নিরাময় বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের ফুড প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিএ সার্টিফিকেশনের ব্যবস্থা থাকলেও মাংস ও মাংসজাত পণ্যের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোনো সার্টিফিকেশন বা গ্রেডিং সিস্টেম নেই। ফলে দেশের পোল্ট্রি কিংবা অন্যান্য মাংস ও মাংসজাত পণ্যের কোয়ালিটি কন্ট্রোলের বিষয়টি এখনও পুরোপুরিভাবে স্ট্যান্ডার্ডাইজ হয়নি, যার সুযোগ নিয়ে দেশের পোল্ট্রি সেক্টরে বিদেশি কোম্পানিগুলো ডমিনেট করতে পারছে। বিপিআইসিসির একটি তথ্যসূত্রে বাংলাদেশের পোল্ট্রির 40% বিদেশি কোম্পানিগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার বড় একটি অংশ 7টি বিদেশি কোম্পানির অধীনে। ঢাকা ট্রিবিউনের একটি তথ্যসূত্রে 2007 সালে বাংলাদেশের লোকাল অন্টারপ্রেনারদের পরিচালিত পোল্ট্রি ফার্মের সংখ্যা ছিল 1,50,000, যা 2017 সাল নাগাদ মাত্র 70,000-এ নেমে এসেছে। বিদেশি কোম্পানিগুলো সহ দেশের বড় কোম্পানিগুলোর মাধ্যমে দেশের পোল্ট্রির সিংহভাগ নিয়ন্ত্রিত হয়। এই কোম্পানিগুলোই মূলত একদিনের বাচ্চার দাম, ফিডের দাম, এমনকি মুরগির খুচরা দামও নির্ধারণ করে দেয়। ফলশ্রুতিতে ছোট ও মাঝারি আকারের খামারিরা প্রতিনিয়তই ক্ষতির সম্মুখীন হচ্ছে। 2020 থেকে 2027 সাল পর্যন্ত গ্লোবাল হালাল ফুড ইন্ডাস্ট্রি গড়ে 10.83% হারে গ্রো করবে বলে ধারণা করা হয়েছিল। সৌদি আরব হালাল খাদ্যের সবচাইতে বড় মার্কেট হলেও এর পাশাপাশি মালয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, ইন্দোনেশিয়া এবং মিশরের মতো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আরও অনেক দেশই এই তালিকার অন্তর্ভুক্ত। বিশ্বজুড়ে হালাল খাবারের মার্কেট ইতোমধ্যে $1.17 ট্রিলিয়ন পৌঁছেছে। টিবিএস নিউজের একটি তথ্যসূত্রে দেশে বর্তমানে এমন 100টি কোম্পানি আছে যারা 67টির মতো বিভিন্ন হালাল পণ্য উৎপাদন করছে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ মোট $1 বিলিয়ন হালাল ফুড এবং কসমেটিক্স পণ্য রপ্তানি করেছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের মতে বাংলাদেশের সামনে প্রায় $10 বিলিয়ন হালাল খাবার এক্সপোর্টের অপরচুনিটি রয়েছে। এছাড়া 2021 সালে বিশ্বে অর্গানিক মিটের মার্কেট ছিল $15.44 বিলিয়ন, যা 6.4% হারে বেড়ে 2022 সালে $16.42 বিলিয়ন পৌঁছেছে। বিএসটিআই যদি হালাল ও অর্গানিক ফুডের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেয়, তাহলে দেশের ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট চেইন এবং 5-স্টার হোটেলগুলোর জন্য ইম্পোর্ট নির্ভর না থেকে লোকালি র ম্যাটেরিয়ালস সোর্সিং করতে পারবে। এর পাশাপাশি দেশের মার্কেটেও অর্গানিক এবং হালাল ফুডের বিশেষ চাহিদা রয়েছে, যা সহজেই পূরণ করা সম্ভব হবে। এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নির্ধারণ করার কারণে এই সকল মিট প্রোডাক্ট গ্লোবাল মার্কেটে এক্সপোর্টের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রার আয় বাড়বে। লাইভস্টক সেক্টরে আরও সাস্টেনেবল গ্রোথ এনশিওর করতে সেক্টরটিতে মূলধনের অভাব, র ম্যাটেরিয়ালের অপর্যাপ্ততা, অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক ঋণ, লাইভস্টক প্রোডাক্টের মান নিয়ন্ত্রণ এবং সার্টিফিকেশন, লাইভস্টক প্রোডাক্টের মার্কেটিংয়ের ক্ষেত্রে ভ্যালু এডিশন, রোগ নিয়ন্ত্রণের মতো যে সকল বাধাগুলো রয়েছে সেগুলোকে আগে দূর করতে হবে। এছাড়া সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে এই সেক্টরে অপারেট করা খামারিদের স্বল্প সুদের সহজ কিস্তিতে ঋণ প্রদানের জন্য সরকার কর্তৃক পলিসি গ্রহণ, বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা, লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মাধ্যমে একদিন বয়সী বাচ্চা, ওষুধ, ভ্যাকসিন, ফিড, প্রজনন উপকরণের গুণগত মান নিশ্চিত করা যেতে পারে। এছাড়া বাংলাদেশে গবাদি পশুর খামার ও এস্টাবলিশ অ্যাগ্রো ফার্মগুলোকে শুধুমাত্র ঈদুল আজহা কেন্দ্রিক প্রোডাকশন থেকে বের হয়ে সারা বছরের প্রোডাকশন বৃদ্ধির দিকে ফোকাস করতে হবে। তাহলে ইম্পোর্টের উপর নির্ভরতা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং এক পর্যায়ে সম্পূর্ণ স্বনির্ভর হয়ে উঠতে সক্ষম হবে। তাছাড়া বাংলাদেশের গরু, মহিষ ও পোল্ট্রি পালনের ক্ষেত্রে গ্রোথ হরমোনের ব্যবহার বেশ প্রচলিত, যা ব্যবহারের ফলে মানবদেহে বিভিন্ন ধরনের হেলথ ইস্যু সৃষ্টি করে। ফলে প্রথমে লাইভস্টক সেক্টরে এই ধরনের গ্রোথ হরমোনের ব্যবহার কমিয়ে আনা বিশেষভাবে জরুরি। অন্যদিকে বাংলাদেশের লাইভস্টকের ফিডের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় পশু খাদ্যের দামের তারতম্য দেখা যায়। যদিও বাংলাদেশের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী এবং লালমনিরহাটে ভুট্টা উৎপাদন করা হয় এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী এবং লক্ষ্মীপুরে সয়াবিন চাষ করা হয়। এসব এলাকার ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বাড়ানো গেলে ফিডের কাঁচামাল বাংলাদেশের আমদানি নির্ভরশীলতা কমাতে পারে এবং পশু খাদ্যের দামও কমে আসবে। এছাড়া বাংলাদেশে গবাদি পশুর বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুত করা হলেও বেশিরভাগ রোগের ভ্যাকসিনের জন্য আমদানির উপর বেশি নির্ভরশীল। বাংলাদেশে ভ্যাকসিন প্রস্তুত করার সুযোগ সুবিধা আরও উন্নত করা হলে তা বৈদেশিক আমদানির উপর নির্ভরশীলতা কমাতে অনেকটাই সহায়তা করবে। বাংলাদেশে আধুনিক খামার ব্যবস্থা শুরু হলেও
প্রপার অটোমেশন এস্টাবলিশ না করার কারণে খামারগুলোর প্রোডাকশন বেশ ইনএফিশিয়েন্ট, যার কারণে খামারগুলোর পশু পাখি লালন পালনের খরচের পরিমাণ বেড়ে যায়। উন্নত প্রযুক্তি এবং রোবোটিক্সের ব্যবহারের মাধ্যমে খামারগুলোর বেশ কয়েক ধরনের কাজ, যেমন ফার্মের এনভায়রনমেন্ট মনিটরিং এবং অ্যাডজাস্টমেন্ট, ক্লিনিং, স্যানিটাইজেশন, ফিডিং এবং ডিম ও দুধ সংগ্রহের মতো রিপিটেটিভ কাজগুলো করিয়ে নেওয়া যায়। এই সকল প্রযুক্তি রুরাল এরিয়ার ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া গেলে বাংলাদেশের ফার্মগুলো আরও এফিশিয়েন্টলি উৎপাদন ও পরিচালনা করতে পারবে এবং খামার পরিচালনার খরচ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এতে করে ভবিষ্যতে বাংলাদেশের লাইভস্টক ইন্ডাস্ট্রি দেশের সম্পূর্ণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে প্রসেসড মিট রপ্তানির প্রতিও ফোকাস দিতে পারবে।